আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। তবে লেনদেনের গতি গত সপ্তাহের মতোই ছিল। আজ সবশেষ খবর অনুযায়ী ২৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৬৬৮ পয়েন্টে। এখনও সূচক ৪,৭০০ পয়েন্টের নিচে অবস্থান করছে। সেই হিসেবে বলা যেতে পারে সূচক এখনও ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনের গতিও অনেকখানি কমে গিয়েছে। গত সপ্তাহে যেমন ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে, আজও সেই ২৫০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল যেহেতু বাজেট আসবে, বাজেটে পুঁজিবাজার রিলেটেড কী সকল খবর আসতে পারে সেটা আমরা একটু জানিয়ে দিচ্ছি। আগামীকাল বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাথে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির ক্ষেত্রে বর্তমান যে কর রেট অ্যাপ্লিকেবল আছে ২২.৫%, সেটি কমিয়ে ২০% করা হতে পারে। এক্ষেত্রে যদি এই কোম্পানিগুলোর ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটালের ১০% বেশি আইপিওর মাধ্যমে উত্তোলন করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ব্যয় এবং মূলধনের ক্ষেত্রে লেনদেনের একটি শর্ত রয়েছে। সেটি হচ্ছে একক লেনদেনে ৫ লক্ষ টাকা অথবা পুরো বছরে ৩৬ লক্ষ টাকার বেশি লেনদেন ব্যয় অথবা বিনিয়োগ হিসেবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। এছাড়া আরেকটি শর্ত শিথিল করা হচ্ছে, যেটি হচ্ছে এই 22.৫% থেকে 20% পাওয়ার জন্য আগে ৩টি শর্ত ছিল। আয়, ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে লেনদেন দেখাতে হতো। এখন ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করা হচ্ছে, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে লেনদেন করলেই হবে। এক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির যে কর হার রয়েছে 22.৫ থেকে 20% নেমে আসবে। এছাড়া তালিকাভুক্ত ও তালিকাভুক্ত কোম্পানি কর ব্যবধান 10% দেখা যাবে অনেক ক্ষেত্রেই। মোবাইল কোম্পানিগুলো যেটি রয়েছে, মোবাইল অপারেটর কোম্পানিগুলো, বর্তমানে কর হার রয়েছে 45% অতালিকাভুক্তর ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি পেইড আপ ক্যাপিটালের 10% আইপিওর মাধ্যমে আসে, 5% কর মওকুফ পাবে, অর্থাৎ 40% কর দিতে হবে। আর যদি মোবাইল কোম্পানিগুলো 20%-এর বেশি পরিশোধিত মূলধনের 20%-এর বেশি আইপিওর মাধ্যমে আসে, সেক্ষেত্রে পুরোপুরি 10% কর মওকুফ পাবে, অর্থাৎ 35% কর দিতে হবে, যেটি পুঁজিবাজারে মোবাইল ফোন কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিতকরণ করবে বলে বাজার বিশ্লেষকরা বলছেন। এছাড়া আপনারা জানেন মার্চেন্ট ব্যাংকগুলো মার্কেট ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। সেই মার্চেন্ট ব্যাংকের বর্তমান কর হার হচ্ছে 37.৫%, যেটি 10% কমিয়ে 27.৫% করার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার অপরিবর্তিত রাখা হচ্ছে এবারের বাজেটে, এবং সেটি আমরা বর্তমানে প্রস্তাবিত পর্যায়ে দেখতে পাচ্ছি। এছাড়া পুঁজিবাজার রিলেটেড আরও কিছু খবর রয়েছে। আপনারা জানেন ব্রোকারেজ হাউসে যে টার্নওভার রয়েছে, লেনদেনের ক্ষেত্রে 0.05% দিতে হয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটি 0.03% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ডিভিডেন্ডের উপর যে কর রয়েছে সেটি 50,000 টাকা পর্যন্ত করমুক্ত সীমা ছিল, সেটি 1 লাখ করা পর্যন্ত করমুক্ত সীমা করার জন্য আহ্বান করা হয়েছে। তাছাড়া ক্যাপিটাল গেইন ট্যাক্স পুরোপুরি মওকুফ করার জন্য প্রস্তাব করা হয়েছে। সব কিছু মিলে এই বাজেটে যদি পুঁজিবাজার রিলেটেড এই বিষয়গুলো চলে আসে, তাহলে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে। কারণ বেসরকারি খাতের অনেক ভালো ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত বোধ করবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। সব কিছু মিলে দেখা যাক আগামীকাল বাজেটের দিনে পুঁজিবাজার কেমন যায়। তবে এই সপ্তাহের শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, এবং বাজার বিশ্লেষকদের ধারণা বাজেট পরবর্তী পর্যায়ে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে। এছাড়া সুযোগ পেলে আমরা খাত ভিত্তিক অবস্থানও দেখে নিব। প্রথমে আমরা দেখে নিতে চাই যে টপ ট্রেডে আজ দিন শেষে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। যেহেতু আজ লেনদেন কম হয়েছে 234 কোটি টাকার মতো, সেক্ষেত্রে টপ ট্রেডে আমরা হয়তোবা খুব একটা বেশি লেনদেন দেখতে পাবো না। তাও দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ লেনদেন হয়েছে মাত্র 10 কোটি টাকার মতো, যে জায়গায় আমরা জানি যে 20 থেকে 25 কোটি টাকাও লেনদেন হয়ে থাকে অ্যাভারেজ।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন টপ রেটের প্রথম অবস্থান রয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, 8 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। লাভেলো অর্থাৎ তৌফিকা ফুড রয়েছে তৃতীয় অবস্থানে, প্রায় 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, প্রায় 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজ। ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 5 কোটি 87 লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখে নিলাম টপ ট্রেডের অবস্থান। এখন আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারের অবস্থান। ঢাকা শেয়ার বাজারে আজ শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস। দ্বিতীয় অবস্থান রয়েছে শাসা ডেনিম। তৃতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল টি কোম্পানি। চতুর্থ অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। পঞ্চম অবস্থান রয়েছে টুং হাই। এবং দেশ গার্মেন্টস আজ সর্বোচ্চ 9.97% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। তবে শাসা ডেনিম 9.5% বৃদ্ধি পেলেও 5 কোটির উপরে লেনদেন হয়েছে, অর্থাৎ ভালো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। টপ লুজারের প্রথম রয়েছে আজ রূপালী ইন্স্যুরেন্স, প্রায় 8% দর হারিয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.41% দর হারিয়েছে। ড্যাফোডিল কম্পিউটার রয়েছে তৃতীয় অবস্থানে, প্রায় 5% দর হারিয়েছে। এস আলম কোল রোল স্টিল এটি রয়েছে চতুর্থ অবস্থানে, প্রায় 4% দর হারিয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 3.61% দর হারিয়েছে। টপ লুজারের মধ্যে দেখতে পাচ্ছি এস আলম কোল রোল স্টিল একটু ভালো লেনদেন হয়েছে, 2.89 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যেহেতু টপ রেটের প্রথম কোম্পানিটি 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, সেই হিসেবে টপ লুজারে থাকা কোম্পানির মধ্যে এস আলম ভালো লেনদেন হয়েছে। এখন আমরা দেখে নিব পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কি অবস্থা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। ব্যাংকিং খাতের টপ রেট আমরা প্রথমে দেখে নিতে চাচ্ছি। ব্যাংকিং খাতের টপ রেটের জন্য আমরা অপেক্ষা করছি দর্শক। ব্যাংকিং খাতে আপনারা জানেন 36টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। যেহেতু ব্যাংকিং খাতের পরিশোধিত মূলধন অনেকখানি বেশি, ব্যাংকিং খাতের প্রভাব পুরো বাজারে পড়ে থাকে বেশি, সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতের টপ রেটে কারা রয়েছে। ব্যাংকিং খাতের টপ রেটের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, আজ লেনদেন হচ্ছে 5 কোটি 87 লাখ টাকার মতো। দ্বিতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক, 5 কোটি 49 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক, 5 কোটি 45 লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থান রয়েছে সিটি ব্যাংক, 3 কোটি 60 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক, প্রায় 3 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের টপ রেট। এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতের টপ গেইনারে কারা রয়েছে। দিন শেষে ব্যাংকিং খাতের টপ গেইনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক, 8.33% দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, এটি প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। এনআরবি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 5.32% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক, 5% বৃদ্ধি পেয়েছে। রূপালী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 4.17% বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে। ব্যাংকিং খাতে টপ লুজারে যারা রয়েছে তাদের লিস্ট আমরা দেখে নিব। ব্যাংকিং খাতে টপ লুজারে আমরা দেখতে যাচ্ছি যে কোন কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ। আমরা অপেক্ষা করছি ব্যাংকিং খাতের টপ লুজারের জন্য। ব্যাংকিং খাতের টপ লুজার প্রথম অবস্থান রয়েছে ট্রাস্ট ব্যাংক, প্রায় 10% মতো দর হারিয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড দ্বিতীয় অবস্থানে, 5.41% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, 4.23% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক, প্রায় 3.5% দর হারিয়েছে। এবি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 3.23% দর হারিয়েছে। এখন আমরা দেখে নিব প্রকৌশল খাতের সেক্টরের অবস্থান কেমন রয়েছে। প্রকৌশল খাতে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কাদের লেনদেন বেশি হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। প্রকৌশল খাতে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম 4টি কোম্পানি দেখতে পাচ্ছি, আফতাব অটো, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপোলো ইস্পাত, এনআরবি ব্যাংক। দর্শক জানিয়ে রাখি, আসলে ইনফরমেশন আপডেটের কারণে কার্ডে কিছুটা ভুল তথ্য রয়েছে। আমরা প্রকৌশল খাত দেখতে যাচ্ছি, টপ ট্রেড আমরা দেখব না। এখন আমরা প্রকৌশল খাতের টপ গেইনার এবং লুজার দেখতে চাই। প্রকৌশল খাতের টপ গেইনারে আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। প্রকৌশল খাতে গেইনারে আমরা 3টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, কারণ প্রকৌশল খাতে মাত্র 3টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। আফতাব অটোমোবাইল প্রথম অবস্থানে, অ্যাটলাস বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে। এছাড়া প্রকৌশল খাতের টপ লুজারটাও আমরা দেখে নিতে চাচ্ছি। আর দর্শক জানিয়ে রাখি, যখন বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পায় না সেক্ষেত্রে আমরা টপ গেইনারের সবকটি কোম্পানি দেখতে পাই না। আমরা ব্যাংকিং খাতের টপ লুজার দেখে নিয়েছি অলরেডি, আমরা প্রকৌশল খাতও দেখিয়ে নিয়েছি, ব্যাংকিং খাত দেখিয়ে নিয়েছি। তবে সবচেয়ে আশ্বস্তির বিষয় হচ্ছে গত সপ্তাহে শেষটা হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, এই সপ্তাহে শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা রয়েছে, বাজার বিশ্লেষকদের প্রত্যাশা রয়েছে, এবং বাজেটকে যেহেতু পুঁজিবাজারকে কিছুটা অগ্রাধিকার দেয়া হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। তবে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকদের অভিমত
যে এই ঊর্ধ্বমুখী ধারা যেন অব্যাহত থাকে, সেই জন্য নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিয়ত যেন পুঁজিবাজারের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেই, সেই দিকে তাকিয়ে রয়েছে বিনিয়োগকারী সহ বাজার বিশ্লেষকরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।